আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের অর্গানিকের অ্যালিফ্যাটিক অংশের শেষ ক্লাস অর্থাৎ পার্ট 3 এবং এটার মাধ্যমে আমাদের অফিসিয়ালি এবারের অর্গানিকের এইচএসসি সাজেশন ক্লাসের সমাপ্তি ঘটছে। অর্গানিকের এর চেয়ে বাইরের বেশি আরো কিছু টপিক আছে ছোটখাটো। অবশ্যই অর্গানিকের কোনো শেষ নেই। অনেক ধরনের টপিক হতে পারে। কিন্তু আমরা এইচএসসি তে যেগুলো বলতে গেলে 5 স্টার টপিক সেইগুলো নিয়েই মূলত আলোচনা করেছি। এর বাহিরেও দেখবা তোমরা প্রশ্ন ঘাটতে গিয়ে দেখবা যে ২-১টা প্রশ্ন আসে যেগুলা একটু হচ্ছে তোমাদের এই শর্ট সিলেবাসের বাহিরের প্রশ্ন। অনেক সময় টিচাররা দিয়ে দেন। কারণ আসলে অনেক রিলেটেড তো অর্গানিক, সেই কারণে অনেক এক্সট্রা জিনিসে চলে যাওয়া লাগে অনেক সময়। তো এগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, কারণ এটা আসার সম্ভাবনা খুবই কম। যেগুলো আসবে আমি সেগুলোই ক্লাসে এখন পর্যন্ত দেখিয়েছি এবং আজকের ক্লাসে যেই জিনিসগুলো দেখাবো এগুলো হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ এখানে আজকে অ্যালডিহাইড কিটোনের আলোচনা করা হবে, যেটা বলতে গেলে একটা খুবই ভাইটাল টপিক এবং প্রতি বছরই প্রতিটা বোর্ডেই বলতে গেলে ৩টা অর্গানিকের প্রশ্নের মধ্যে একটা এখান থেকে আসে। তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথম ক্লাস আমাদের প্রথম টপিক যেটা অ্যালকিনের ওজনীকরণ। আচ্ছা, অ্যালকিনের ওজনীকরণের ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা করা লাগবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটা বিউটিন 1 নিয়েছি। ওজনীকরণ অর্থাৎ ওজন দিয়ে সাথে বিক্রিয়া করা লাগবে CCl4। CCl4 দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আমরা যদি বিক্রিয়াটা করতে যাই, তো তাহলে আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে, ডাবল বন্ডযুক্ত কার্বন 2টাকে আগে লিখবা, মাঝের ডাবল বন্ডটাকে বাদ দিবা এবার। তারপরে তুমি কি করবা, ওর 2টা হাত ছিল দেখাবা। যেহেতু ডাবল বন্ড 2টা আমি ভেঙে দিয়েছি, সুতরাং এর 2টা হাত ফাঁকা হবে, এর 2টা হাত ফাঁকা হবে। আচ্ছা, এবার প্রতিটা হাতে এখানে একটা অক্সিজেন বসাবা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। দেখো উপরের অক্সিজেনে 2 হাত পূর্ণ হয়ে গেছে, নিচের অক্সিজেনের একটা হাত ফাঁকা আছে দুইজনেরই। তুমি একটা করে হাত এখানে দিয়ে দিলা। এই জিনিসটাই এখানে আছে দেখো। আর বাকি হাতে কার্বনের যা যা ছিল সেগুলো আমরা জাস্ট বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী যুত যৌগ। আচ্ছা, এরপরে যেটা হবে, জিঙ্কের সাথে যখন বিক্রিয়া দিব, জিঙ্ক এসে আমার উপরের অংশটাকে নিয়ে চলে যাবে, যেটাকে অনেকে বলে চাল উড়িয়ে নিয়ে যাওয়া। তো জিঙ্ক যখন উপর থেকে অক্সিজেনটাকে নিয়ে যাবে, তাহলে জিঙ্ক আর অক্সিজেন মিলে কি তৈরি করছে, আমার জিঙ্ক অক্সাইড তৈরি করছে। জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে চলে গেল এখানকার অংশে, আমার হচ্ছে ওখানকার একটা অক্সিজেন ভেঙে গেল, এখানকার অক্সিজেন গুলোর মধ্যে মাঝের বন্ডটা যদি ভেঙে যায়, তাহলে এই অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়েছে, এখানকার কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, ওরা চাইলে এখানে ডাবল বন্ড ফর্ম করতে পারে। তো এই ডাবল বন্ডটাই এখানে ফর্ম হয়েছে, তাহলে কি তৈরি হচ্ছে, CH3 CH2 CHO। এই যে দেখো CH3 CH2 CHO অর্থাৎ প্রোপানল, এবং H2CO মানে কি HCHO অর্থাৎ ফর্মালডিহাইড বা মিথানল। তাহলে আমার 2টা উৎপাদ তৈরি হলো। এটা শুধুমাত্র আমার কোন ক্ষেত্রে ঘটবে, যখন অপ্রতিসম অ্যালকিন নিব তখন আমার 2টা ভিন্ন যৌগ তৈরি হবে। যদি আমি প্রতিসম অ্যালকিন নেই তখন কি ঘটছে, তখন আমার এই মাঝের যুত যৌগটার সাথে যখন জিঙ্কের বিক্রিয়া দিব, দেখবা 2টা একই জিনিস তৈরি হয়। দেখো CH3CHO CH3CHO 2টা তৈরি হয়েছে, তাই 2 দিয়ে লিখে দিলে একবারেই হবে। আর এখানে আমার কি তৈরি হচ্ছে, ইথানল। তাহলে এখানে তৈরি হচ্ছে আমার প্রোপানল আর হচ্ছে মিথানল। আর এখানে আমার তৈরি হচ্ছে 2টা ইথানল। দেখো এটা বিউটিন 1, এটা বিউটিন 2। বিউটিন 2টা কি আমরা জানি প্রতিসম, এবং বিউটিন 1টা কি আমরা জানি অপ্রতিসম। সুতরাং প্রতিসম অ্যালকিন থেকে আমার ওজনীকরণের ফলে 2টা একই যৌগ তৈরি হয়, এবং অপ্রতিসম অ্যালকিন থেকে আমার ওজনীকরণের ক্ষেত্রে 2টা ভিন্ন উৎপাদ তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাই এর পরের টপিকে, আমাদের অ্যালকাইনের ওজনীকরণ। আচ্ছা, অ্যালকাইন মানে ট্রিপল বন্ড। আমরা আবারও আগের বিক্রিয়ার মতো করেই করব। তো প্রথম ধাপে আমি বলেছিলাম কার্বনের মাঝের 2টা বন্ডকে তুলে দিতে, কিন্তু এবার কিন্তু 3টা বন্ড আছে, সুতরাং একটা বন্ড থেকে যাবে। এই কার্বনের 2টা হাত ফাঁকা হলো, এই কার্বনের 2টা হাত ফাঁকা হলো। হাতে আমি কি বসাবো বলেছি, হাতে আমি অক্সিজেন বসাবো, অক্সিজেন বসাবো, অক্সিজেন বসাবো। এই অক্সিজেনের যেহেতু একটা করে হাত এখনো ফাঁকা আছে, এখানে একটা বন্ড দিয়ে দিব। দেখো এই জিনিসটা এখানে তৈরি হয়েছে। বাকি হাতে যা ছিল কার্বনের সেগুলো বসে যাবে। দ্বিতীয় ধাপে আমি যখন পানির সাথে বিক্রিয়া দিব, এই পানি আর এখান থেকে একটা অক্সিজেন নিয়ে গিয়ে তৈরি করবে হচ্ছে আমার পার অক্সাইড। আচ্ছা, পার অক্সাইড এবার আমার তৃতীয় ধাপে, যে দেখো মাঝে আমার যেহেতু অক্সিজেন নিয়ে গেছে, এখানে ডাবল বন্ড ফর্ম হচ্ছে, এখানে ডাবল বন্ড ফর্ম হচ্ছে, এখানকার বন্ডটা ভেঙে যাচ্ছে। তাহলে আমার এই যে এই জিনিসটা তৈরি হচ্ছে মাঝে। আচ্ছা, এর পরের ধাপে যেটা হচ্ছে, পার অক্সাইডের সাথে যখন আমি বিক্রিয়া দিচ্ছি, তখন এই অংশটা একটা OH নিয়ে চলে যাবে, এই অংশটা একটা OH নিয়ে চলে যাবে। পার অক্সাইড মানে কি OH আর OH। তো AOH যখন এখানে যুক্ত হবে, তাহলে কি CH3CH2CO OH, CH3CH2CO OH অর্থাৎ কি আমার প্রোপানয়িক অ্যাসিড। আর এখানে কি ছিল, HCOOH, HCOOH অর্থাৎ কি মিথানয়িক অ্যাসিড। তাহলে আমার প্রোপানয়িক অ্যাসিড আর মিথানয়িক অ্যাসিড তৈরি হলো।
এটা আমার কি ছিল, একটা অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে। যদি প্রতিসম অ্যালকিন নেই তখন আমার কি তৈরি হচ্ছে, প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে আমার যেটা তৈরি হচ্ছে, আবারও আমি ওইভাবেই বিক্রিয়াটা দিব। মাঝে আমার এই জিনিসটা তৈরি হচ্ছে, অক্সিজেন যখন পানির সাথে বিক্রিয়া দিব আমার পার অক্সাইড তৈরি হচ্ছে। পার অক্সাইডের সাথে বিক্রিয়ায় দুইটা একই ধরনের অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ যখনই আমরা প্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের ওজনীকরণ করব তখন দুইটা উৎপাদ একই হবে। কিন্তু যখন আমরা অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের ওজনীকরণ করব তখন দুইটা ভিন্ন উৎপাদ তৈরি হবে। এই যে এখানে আমার দুইটা ভিন্ন উৎপাদ তৈরি হয়েছে, কিন্তু এখানে আমার দুইটা একই উৎপাদ তৈরি হচ্ছে, দুইটাই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো আশা করি আমার অ্যালকিন আর অ্যালকাইনের ওজনীকরণ নিয়ে তোমাদের কোনো ধরনের সমস্যা নেই। এখন যেটা হচ্ছে প্রশ্ন, এইখানে দেখো অ্যালকিনের ওজনীকরণ শেষে আমরা উৎপাদ পেয়েছি হচ্ছে দুইটা অ্যালডিহাইড। এখানেও আমরা পেয়েছি দুইটা অ্যালডিহাইড। এবার চলে আসছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলতে গেলে অ্যালিফ্যাটিকের, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন। এখান থেকে প্রশ্নের কোনো অভাব নাই। তো চলে আসি আমরা প্রথমে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতিতে। অ্যালডিহাইডে আমাদের কোন মূলকটা থাকে এটা আমরা সবাই জানি। অ্যালডিহাইড কিটোন দুইটাতে এই মূলকটা থাকে। এই মূলকটার নাম কি? কার্বনিল মূলক। তাই অ্যালডিহাইড আর কিটোনকে কি বলা হয়? কার্বনিল যৌগ বলা হয়। আচ্ছা, আমরা চলে যাই প্রথম টপিকে। তো অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করা যায় এটা দেওয়া আছে। তো 1 ডিগ্রি অ্যালকোহলের যখন আমরা জারণ করব তখন আমরা অ্যালডিহাইড পাবো, এবং 2 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা জারণ করব তখন আমরা কিটোন পাবো। কিভাবে? 1 ডিগ্রি অ্যালকোহল ধরো লিখলাম ROH, এটাকে যখন আমি জারণ করব তখন আমার এখান থেকে তৈরি হবে, ধরো ROH না দিয়ে আমি একবারে বিক্রিয়া দিয়ে দেখাই। ধরো CH, আচ্ছা ধরো এখানে দেওয়া আছে CH3CH2OH। এটাকে যখন আমি জারণ করব তখন আমার কি তৈরি হবে? CH3CHO। এই যে আমার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমার 1 ডিগ্রি অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড তৈরি হলো। অ্যালডিহাইডের তো 1 ডিগ্রি 2 ডিগ্রি নাই। আচ্ছা, দ্বিতীয় যেটা বলেছি আমি, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি হয়। আচ্ছা, কিটোন কিভাবে তৈরি হচ্ছে দেখো, CH3CH3OH। এটা আমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এখন যখন আমি এটাকে জারণ করব তখন আমার কি তৈরি হচ্ছে দেখো, CH3C ডাবল বন্ড O CH3। দেখো এই জিনিসটা কি? এই জিনিসটা কিটোন না? তাহলে আমার এইখানে তৈরি হচ্ছে, এইখানে আমার 2 ডিগ্রি অ্যালকোহল যখন নিচ্ছি তখন আমি পাচ্ছি কিটোন জারণের ফলে, আর 1 ডিগ্রি অ্যালকোহল যখন নিচ্ছি সেটা থেকে আমি জারণের ফলে কি পাচ্ছি? অ্যালডিহাইড। তাহলে আমার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে কিটোন পাওয়া যায়, আর 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে কিটোন পাওয়া যায় এটা আমরা জানলাম। পরের বিক্রিয়াটাতে লেখা আছে 1 ডিগ্রি অ্যালকোহলের বিজারণ। অ্যালডিহাইড অ্যালকোহল থেকে হাইড্রোজেন বের করে দেওয়া। আমরা যদি হাইড্রোজেন যোগ করি তখন কি বলি? সেটাকে বিজারণ। হাইড্রোজেন বের করে দেওয়াকে আমরা জারণ বলি। তাহলে আবারও এটাও আমাদের জারণ বিক্রিয়া দেখাচ্ছে, শুধুমাত্র হাইড্রোজেন অপসারণের মাধ্যমে দেখাচ্ছে। কারণটা কি দেখো, CH3CH2OH এই বিক্রিয়া থেকে যখনই আমি দুইটা হাইড্রোজেন বের করে দিব তখনই তো আমার CHO হয়ে যাচ্ছে। অর্থাৎ হাইড্রোজেন বের করে দিলেই আমার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড সম্ভব, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন সম্ভব। অনেকটা আগের বিক্রিয়াটার মতো জারণ বিক্রিয়া হচ্ছে, শুধু এখানে হাইড্রোজেন অপসারণ দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের বলা হয়েছে বেনজালডিহাইড প্রস্তুতি। বেনজালডিহাইড হচ্ছে আমাদের অ্যারোম্যাটিক অ্যালডিহাইড। তো অ্যারোম্যাটিক অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা যায় দেখো, এই জিনিসটাকে তোমরা সবাই চেনো, এটার নাম হচ্ছে টলুইন। তো টলুইনের সাথে যখন আমরা CrO2Cl2 অর্থাৎ ক্রোমিক ক্লোরাইডের বিক্রিয়া দিব তখন আমাদের সরাসরি তৈরি হয় বেনজালডিহাইড। অথবা 65% সালফিউরিক অ্যাসিড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথেও বিক্রিয়া দিলেও আমাদের বেনজালডিহাইড পাওয়া যায়। আবার নিচে আরেকটা ধাপ দেখানো হয়েছে। এখন এখানে বলা হয়েছে একটা কথা, সেটা হচ্ছে মৃদু জারক। যখন আমরা টলুইনের মৃদু জারণ করব তখন আমরা পাবো বেনজালডিহাইড। কিন্তু যদি আমরা তীব্র জারণ করি, যে এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া দিব আমরা টলুইনকে, তখন কিন্তু বেনজোইক অ্যাসিড তৈরি হয়। তো বেনজোইক অ্যাসিডকে যদি আমি আবার বিজারণ করি তখন কিন্তু আমি আবার বেনজালডিহাইড পাবো। আবার বেনজালডিহাইডকে যদি আমি তীব্র জারণ করি তখন আমি আবার কিন্তু বেনজোইক অ্যাসিড পাবো। এই ধাপগুলো তোমাদের আসলে এইচএসসি লেভেলে লাগবে না, এগুলো সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে লাগে, মেডিকেল অ্যাডমিশনেও তেমন একটা লাগে না। আচ্ছা, তো আমরা চলে যাই পরের অংশে। সেটা হচ্ছে এখানে কয়েকটা স্থানারূপান্তর দেখানো হয়েছে, এটাও আমি জাস্ট বোঝানোর জন্য, এটা যে একটা একটা জিনিস থেকে কত কিছুতে যাওয়া যায়। দেখো
এখানে কি দেওয়া হয়েছে? অ্যানিলিন। অ্যানিলিনকে যখন আমি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেব, তখন আমি পাবো ফেনল। ফেনলকে যখন আমি জিঙ্কের সাথে বিক্রিয়া দেব, আমি পাবো বেনজিন। এটা আমরা জানি। বেনজিনের আমরা অ্যালকাইলেশন করে আবার অ্যালকাইলেশনের ফলে আমরা কি পাচ্ছি? টলুইন। সেই টলুইনকে আমি আবার ওই ক্রোমিক ক্লোরাইড বা 65% সালফিউরিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিলেই বেনজালডিহাইড পাবো। দেখো একটা জিনিস থেকে কোন জিনিসে চলে আসছে? পুরা অন্য একটা জিনিসে চলে যাচ্ছি। তো এই রূপান্তরগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তোমাদের মাথার মধ্যে চলে আসবে। আচ্ছা, এই জিনিস থেকে আমি এটা তৈরি করতে পারি, ওটা থেকে ওটা তৈরি করতে পারি। অনেক সময় দেখা গেছে সরাসরি বিক্রিয়া তোমার মনে নাই, কিন্তু তুমি অন্য আরেকটা জিনিস ওখান থেকে তৈরি করে সেটা থেকে আমরা তোমার কাঙ্ক্ষিত উৎপাদে চলে যেতে পারো। টিচাররা কিন্তু কখনোই নাম্বার কাটবেন না। টিচাররা তোমাদেরকে কখনো প্রশ্নে এটা বলে দেন না যে এই নির্দিষ্ট বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে। যদি সেটা বলে দেন, তখন সেই ক্ষেত্রে তোমাকে ওই বিক্রিয়াটা দেখাতে হবে। তাছাড়া তুমি যেকোনো বিক্রিয়ার মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত উৎপাদে যেতে পারো। আচ্ছা, এরপরে আসছি আমি কার্বনিল যৌগের বিক্রিয়া। আচ্ছা, যেখানে যে অ্যালডিহাইড আর কিটোনকে দেখানো হয়েছে। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা জানি আমাদের এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, আর কিটোনের ক্ষেত্রে আমাদের 2টা অ্যালকাইল গ্রুপ আছে। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা প্রশ্ন সেটা হচ্ছে কার্বনিল যৌগ কি ধরনের বিক্রিয়া দেয়? তো প্রথম কথা বলা আছে যে পাই বন্ধন এখানে আছে, পাই বন্ধন থাকা মানেই সংযোজন বিক্রিয়া দিবে। প্রথম কথা ঠিক, সংযোজন বিক্রিয়া দিবে, কথা ঠিক। পরের বিক্রিয়া এখন আমার জানা লাগবে এটা নিউক্লিওফিলিক সংযোজন হবে নাকি ইলেকট্রোফিলিক সংযোজন হবে। এখন দেখো, বিক্রিয়া আমাদের বিক্রিয়া মূলত কাকে আক্রমণ করবে? কোনো বিক্রিয়ক যে যখন আক্রমণ করে, আক্রমণকারী বিকারক গিয়ে কাকে আক্রমণ করবে? কার্বনকে আক্রমণ করবে। এখন আমার দেখা লাগবে কার্বন পজিটিভ অবস্থায় আছে না নেগেটিভ অবস্থায় আছে। কার্বনের সাথে ডাবল বন্ডে কে যুক্ত আছে? অক্সিজেন। অক্সিজেনের আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে অনেক বেশি, সেই কারণে সে তাদের শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টান দিচ্ছে। দেখো, নিজের দিকে টান দিয়েছে। নিজের দিকে যখন টান দিচ্ছে এই ইলেকট্রনটাকে, তখন আমাদের অক্সিজেন কি হচ্ছে? আংশিক তড়িৎ ঋণাত্মক, আর কার্বন হচ্ছে আমাদের আংশিক তড়িৎ ধনাত্মক। তাহলে আংশিক তড়িৎ ঋণাত্মক আর আংশিক তড়িৎ ধনাত্মক অবস্থার সৃষ্টি হচ্ছে। এখন কার্বন কি অবস্থায় আছে? ধনাত্মক। তাহলে তাকে কে আক্রমণ করবে? ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? আমরা বলেছি নিউক্লিওফাইল মানে পজিটিভ কিছু প্রতি আকর্ষণ। তাহলে পজিটিভ কিছুর প্রতি আকর্ষণ করে আক্রমণ করবে কে? নিউক্লিওফাইল আক্রমণ করবে। সুতরাং আমাদের এখানে বিক্রিয়াটা হবে হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। টিচাররা এই নামটা বেশি পছন্দ করেন। সেটা হচ্ছে দ্রুত বিক্রিয়া মানে সংযোজন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী মানে পজিটিভের প্রতি আকর্ষী, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি আকর্ষী, নিউক্লিওফিলিক। তাহলে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হবে, এবং আক্রমণ হবে সবসময় কিসে? কার্বনে। যেহেতু কার্বন ধনাত্মক, সুতরাং আক্রমণ করবে আমাদের নিউক্লিওফাইল। তো আমরা প্রথমে আরেকটা বিক্রিয়া আছে এখানে, সেটা হচ্ছে কে বেশি সক্রিয়? এই প্রশ্নটাও আমাদের আসে। তো সক্রিয়তার আগে আমরা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়াটা দেখে আসি। প্রথমত আমরা নিয়েছি কাকে? ফর্মালডিহাইডকে। ফর্মালডিহাইডের সাথে এই যে আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখানে আমার নিউক্লিওফিলিক বিক্রিয়া হচ্ছে, কিভাবে বুঝবো? দেখো তো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডে আমরা আগের দিন বলেছি যে এই ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা হচ্ছে পজিটিভ, আর এই অ্যালকাইল অংশটা হচ্ছে নেগেটিভ। যে নেগেটিভ সে কি চায়? সে পজিটিভ চায়। অর্থাৎ এই আর অংশটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। আর এমজিএক্স অংশটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। যখন আমি এই ডাবল বন্ডটা ভেঙে দিব, অক্সিজেনটা কি ছিল? আমাদের ডেল নেগেটিভ, কার্বনটা ছিল ডেল পজিটিভ। তাহলে এর সাথে আমার বসবে নেগেটিভ অংশটা, অর্থাৎ অ্যালকাইল অংশটা বসছে। আর নেগেটিভের সাথে বসছে আমার পজিটিভ অংশটা, অর্থাৎ ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা বসছে। এরপরে আমি জানি দ্বিতীয় ধাপে পানি দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পাবো 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা অ্যালকোহল প্রস্তুতির সময় কিভাবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় এটা জেনেছি। কিন্তু এই বিক্রিয়াটা যে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া হয় এটা আমরা এখন জানতে পারলাম। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়াটার ক্ষেত্রেও যে সেম ভাবে হবে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কার্বনের এই যে ডাবল বন্ডটা যখন ভেঙে যাচ্ছে, নেগেটিভের সাথে বসছে পজিটিভ, পজিটিভের সাথে বসছে নেগেটিভ। বিক্রিয়া শেষে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর শেষ বিক্রিয়াটা কিটোনের সাথে বিক্রিয়া হচ্ছে। কিটোনের এই যে আবার ডাবল বন্ড ভেঙে যাচ্ছে, নেগেটিভের সাথে বসছে আমার পজিটিভ, পজিটিভের সাথে বসছে আমার নেগেটিভ। আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পাচ্ছি 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো, কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া পুরোটাই আমরা দেখলাম। 3 ধরনের বিক্রিয়া আমরা দেখিয়েছি। এই 3টা বিক্রিয়া তোমাদের জন্য যথেষ্ট। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া কিভাবে হয় সেটা যদি দেখাতে বলে এটা দেখাবো। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া সক্রিয়তার ক্রম। আচ্ছা, সক্রিয়তার ক্রমটা আমরা যদি দেখি, এখানে আমার কি দেওয়া আছে? প্রথমত ফর্মালডিহাইড আছে, যেকোনো অ্যালডিহাইড আছে, আর কিটোন আছে।
প্রথম গ্রুপটার ক্ষেত্রে আমার কোনো দাতা গ্রুপ নাই। এখানে আমার ইলেকট্রন দাতা গ্রুপ আছে অ্যালকাইল, এখানে ২ টা ইলেকট্রন দাতা গ্রুপ আছে অ্যালকাইল। আচ্ছা, এখন আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ৩ জনের মধ্যে কার স্টেবিলিটি বেশি আর কার সক্রিয়তা বেশি? তো যদি আমরা একটু ন্যারেট করতে যাই জিনিসটা, তাহলে আমরা ১ম এ ডান দিকের কিটোনটা থেকে আসি। তো এই কিটোনটাতে দেখো, কার্বন তো ডেল পজিটিভ, ও কি চায়? ও চায় হচ্ছে ইলেকট্রন। এই ২ পাশের ২ জন হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। তারা ওকে ইলেকট্রন দিতে পারে। তো যখন ওরা ২ জন ২ পাশ থেকে ইলেকট্রন দিবে, তখন ওর পজিটিভ যে সক্রিয়তাটা ছিল সেটা তো কিছুটা কমে যাবে। তাহলে ও একটু স্থায়ী। দ্বিতীয় জনের ক্ষেত্রে ১ জন দিচ্ছে। তাহলে ১ম জনের চেয়ে একটু কম স্থায়ী হচ্ছে। কিন্তু স্থায়িত্বটাও আছে। এর ক্ষেত্রে তো আমার দাতা গ্রুপ কেউ নাই। হাইড্রোজেন আছে শুধু ২ পাশে। এরা তো দাতা গ্রুপ না। তাহলে এখানে অ্যালকাইল গ্রুপ একটা আছে। ওর থেকে এর স্টেবিলিটিটা বেশি। এখানে ২ টা অ্যালকাইল গ্রুপ আছে। ওর থেকে এর স্টেবিলিটিটা আরো বেশি। সুতরাং যদি সক্রিয়তা বলে, তাহলে আমার হবে ফরমালডিহাইড সবচেয়ে বেশি সক্রিয়। তারপরে আমার যেকোনো অ্যালডিহাইড সক্রিয়। তারপরে আমার কিটোন সক্রিয়। কিন্তু যদি বলে স্থায়িত্বের ক্রম, তাহলে কিটোন সবচেয়ে বেশি স্থায়ী। তারপরে আমার যেকোনো অ্যালডিহাইড স্থায়ী। তারপরে আমার ফরমালডিহাইড স্থায়ী। নিচে আমরা কয়েকটা কারণ লিখেছি যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কার্বন সুতরাং আংশিক ধনাত্মক, অক্সিজেন আংশিক ঋণাত্মক হচ্ছে। আর হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। এই ৩ টা হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা ব্যাখ্যা করার জন্য এই ৩ টা পয়েন্ট লাগবে। এইটুকু লিখলে তোমাকে টিচার ফুল মার্কস দিতে বাধ্য। আচ্ছা, আমরা তাহলে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া পারলাম। এরপরে আমাদের অ্যালডিহাইড কিটোন প্রস্তুতির আরো ২ টা বিক্রিয়া আছে। অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখানো হয়েছে আর কিটোনের ক্ষেত্রে দেখানো হয়েছে। তো এই ২ টা বিক্রিয়া কি? প্রথম বিক্রিয়াতে দেখো, অ্যালডিহাইড, এই যে এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এই যে আমাদের অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে যখন আমরা জারণ করি তখন আমরা কি পাবো? অ্যাসিড। একই কার্বন বিশিষ্ট অ্যাসিড পাচ্ছি। আর যখন আমরা অ্যালডিহাইডকে বিজারণ করব, বিজারণ করলে আমি জানি আগের ধাপে চলে যাবে, অর্থাৎ অ্যালকোহল তৈরি হবে। একই কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে অ্যালকোহল তৈরি। তারপরে আমি যদি এবার উল্টা দিকে যাই, তাহলে এই অ্যালকোহলটাকে যখন জারণ করব তখন এটা পাবো। এটাকে যখন আবার জারণ করব এটা পাবো। ঠিক আছে? আবার যদি বিপরীত দিকে যাই, তাহলে এটাকে যখন আমি বিজারণ করব, অ্যাসিডকে বিজারণ করলে পাবো অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে বিজারণ করলে পাবো অ্যালকোহল। তো ৩ টাই ভাইস ভার্সা ধাপ। তোমরা একটা থেকে আরেকটাতে যেতে পারবা ইজিলি। শুধুমাত্র বিক্রিয়কটা কি লাগছে এটার উপর ডিপেন্ড করে। বিজারণের ক্ষেত্রে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ব্যবহার করতে পারি। আর জারণের ক্ষেত্রে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি। কিটোনের ক্ষেত্রেও বিক্রিয়াটা সেম, কিন্তু একটা স্লাইট ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এই যে আমার এখানে কি নিয়েছি আমরা? প্রোপানন। এই প্রোপানন যখন জারণ করছি তখন দেখো ১ কার্বন কম বিশিষ্ট আমরা অ্যাসিড পাচ্ছি। কারণ কি? আমাদের আরেকটা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তো এই কার্বন ডাই অক্সাইড হিসেবে যখন বের হয়ে যাচ্ছে তখন তো একটা কার্বন চলে যাচ্ছে। তাহলে ৩ টা ছিল, ৩ টা থেকে আমার ২ টা কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হচ্ছে জারণ হলে। আর বিজারণ হলে আমার যা ছিল তাই, শুধু ২ ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, যেটা আমরা ১ম এই দেখেছি যে ২ ডিগ্রি অ্যালকোহল থেকে যখন জারণের মাধ্যমে কিটোন তৈরি সম্ভব, তাহলে কিটোনকে বিজারিত করলে আমার কি তৈরি হবে? আবার ২ ডিগ্রি অ্যালকোহলই তৈরি হবে। তো জারণ বিজারণটা আশা করি ক্লিয়ার। পরের টপিকটাতে যাই, সেটা হচ্ছে ক্লোরিন প্রতিস্থাপন। এটা খুবই লেস ইম্পোর্টেন্ট একটা টপিক, তাও আমরা হালকা করে দেখে নেই। সেটা হচ্ছে কার্বনিল মূলকে ক্লোরিন প্রতিস্থাপন হতে পারে, আলফা হাইড্রোজেনে ক্লোরিন প্রতিস্থাপন হতে পারে। তো আচ্ছা, প্রথমত কার্বনিল মূলকেই আসি। কার্বনিল মূলকটা কি? যে এই মূলকটা হচ্ছে আমাদের কার্বনিল মূলক মাঝের। তো এই মূলকটাতে ক্লোরিন প্রতিস্থাপন মানে কি? ওই অক্সিজেনটা অপসারণ করলে কি কার্বনের ২ টা হাত ফাঁকা হয়। ২ টা হাতে জাস্ট ২ টা ক্লোরিন দিলেই হয়ে গেল। এটা কিটোনের ক্ষেত্রে হতে পারে, অ্যালডিহাইডের ক্ষেত্রেও হতে পারে। ইজি জিনিস। পরেরটা যেটা, সেটা হচ্ছে আলফা হাইড্রোজেনে ক্লোরিন প্রতিস্থাপন। আলফা হাইড্রোজেন কি? আমার এটা হচ্ছে মূলক। এর সাথে যেই কার্বনটা আছে সেটা হচ্ছে আলফা কার্বন। এই কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে এরা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। তাহলে এই যে এখানে এগুলা হচ্ছে আলফা হাইড্রোজেন। তো এই আলফা হাইড্রোজেন গুলো যদি প্রতিস্থাপিত হয় ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে আমার এই যে CCl3 CHO তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতিটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এটা হচ্ছে আলফা হাইড্রোজেনের ক্লোরিন প্রতিস্থাপন। তো ২ ধরনের প্রতিস্থাপন হতে পারে, খুবই ইজি, হতে হয় তো অনেক সময় দিতে পারে। আচ্ছা, এবার আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া আসছে, সেটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া। তো এই বিক্রিয়াটার জন্য আমাদের আগে জানা লাগবে হ্যালো ফর্ম জিনিসটা কি। হ্যালো ফর্ম আমরা শুনেছি অনেক সময় ক্লোরোফর্ম, চেতনানাশক, CHCl3। অনেক অ্যাকশন মুভিতে দেখা যায় ক্লোরোফর্ম দিয়ে কিডন্যাপ করে, বা হচ্ছে এইসব ধরনের আমাদের অনেক ধরনের অ্যাকশন মুভিতে গল্পের বইয়ে পড়েছে যে ক্লোরোফর্ম দিয়ে হচ্ছে চেতনা নাশ করা হয়, বা অনেক সময় চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যদিও ক্লোরোফর্ম ব্যবহার করা হয় না। আচ্ছা,
দুর্বল কোনো ধরনের চেতনানাশক ব্যবহার করা হয়। তো এই যে ক্লোরোফর্ম, তো ক্লোরোফর্ম এরকম আরো ২ টা আছে, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। মেইন স্ট্রাকচারটা হচ্ছে CH(X3), এখানে X কি? হ্যালোজেন। তাহলে CH(X3) এই জিনিসটা হচ্ছে আমাদের হ্যালোফর্ম বা ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্মের স্ট্রাকচার। আচ্ছা। তো এই বিক্রিয়াটা দিবে হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোন, কিন্তু কোন শর্তে? এখানে একটা শর্ত আছে। এই শর্তটা যখনই ফিল আপ হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে ২ টা শর্ত আছে। সেই ২ টা শর্ত ফিল আপ হলে শুধুমাত্র কোন যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। শর্ত ২ টা কি? প্রথম শর্ত হচ্ছে এই মূলকটা থাকতে হবে CH3 C ডাবল বন্ড O আর একটা হাত ফাঁকা। এটা কিন্তু আমাদের কার্বনিল মূলক না, এটা আমাদের মিথাইল কার্বনিল মূলক, অর্থাৎ মিথাইলই থাকতে হবে। এখানে আরো বলিনি, আমি শুধু মিথাইল বলেছি। অর্থাৎ মিথাইল কার্বনিল থাকা লাগবে। এটা আরো ২ টা নাম আছে। এই যে আমরা নাম ২ টা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কিটো মিথাইল বা অ্যাসিটো গ্রুপ বা মিথাইল কার্বনিল গ্রুপ। এই ৩ টা নাম আছে এই জিনিসটার। তো ৩ টা নামেই পরিচিত। এই জিনিসটা হচ্ছে যখন থাকবে তখন আমাদের বিক্রিয়া দিবে। দ্বিতীয় শর্ত কি? কোনো কিছু যদি জারিত হয়ে এটা তৈরি করতে পারে, কোনো কিছু জারিত হয়ে যদি এটা তৈরি করতে পারে, সেই ক্ষেত্রেও এটা হচ্ছে আমাদের বিক্রিয়া দিবে। আমরা অ্যালকোহল জারণের মাধ্যমে অ্যালডিহাইড পাই, এটা জানি। তো আমরা শর্ত দুটার বাস্তবায়ন প্রথমে দেখি। প্রথম শর্ত, আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়াটা দিবে, আমার কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হবে হচ্ছে এটা। তো বিক্রিয়াটা কারা দিবে? অ্যালডিহাইড কিটোন। সুতরাং আমার এটুকু ধারণা আছেই যে বিক্রিয়াটাতে আমার অ্যালডিহাইড লাগবে। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। সুতরাং আমার হ্যালোজেন লাগবে। তাহলে হ্যালোজেনের সাথেও আমি বিক্রিয়া দিচ্ছি। এক্সট্রা আরেকটা যে জিনিসটা আমার মনে রাখা লাগবে সেটা হচ্ছে এখানে আমার ক্ষার লাগবে। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দিয়েছি। আচ্ছা, তো হ্যালোফর্ম বিক্রিয়াটাতে ঘটবেটা কি? সহজ কথায় আমাদের ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে জারক। আমরা জানি হ্যালোজেন গ্রুপ পুরোটাই জারক। তো ক্লোরিন যদি জারক হয়, সে আমাদের অ্যালডিহাইড বা কিটোনকে জারিত করে কি তৈরি করবে? অ্যালডিহাইড বা কিটোন জারিত হলে কি তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়। তো অ্যাসিড তৈরি হওয়ার সময় আমার কি এখানে ইথানল আছে। তো স্বাভাবিকভাবে আমার মনে হবে যে ইথানল থেকে তাহলে ইথানোয়িক অ্যাসিড হওয়ার কথা না। একটা জিনিস খেয়াল রাখো। আমার তৈরি হচ্ছে হ্যালোফর্ম। এই হ্যালোফর্ম যে জিনিসটা তৈরি হচ্ছে, হ্যালোফর্মের মধ্যে কি আমার একটা কার্বন আছে না? তাহলে আমার একটা কার্বন যদি এখান থেকে কমে যায়, তাহলে একটা কার্বন কম বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, এখন পর্যন্ত আমি বলেছি অ্যাসিড তৈরি হবে। তাহলে কি HCOOH হওয়ার কথা। প্লাস এই যে এখানে আমি ক্ষার নিয়েছি, ক্ষারের সোডিয়ামটার সাথে তো বিক্রিয়া করে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায়। সেই কারণে HCOONA হচ্ছে। অর্থাৎ সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। তাহলে মিথানোয়িক অ্যাসিড হচ্ছিল, সেখান থেকে সোডিয়াম মিথানোয়েট হচ্ছে। আচ্ছা, আর তার সাথে পানি তৈরি হচ্ছে। তো এই বিক্রিয়াটা খুবই ইজি আমাদের, এটাই হচ্ছে মেইনলি হ্যালোফর্ম বিক্রিয়া। তো কি, কি লাগছে, কি, কি তৈরি হচ্ছে সবকিছুই আমি পুরোপুরি ধারণার ভিত্তিতেই বলতে পারি। হ্যালোফর্ম তৈরি হবে, হ্যালোফর্ম তৈরি হবে মানে একটা কার্বন কমে যাবে। বিক্রিয়া দিচ্ছি আমি জারকের সাথে, তাহলে জারিত হচ্ছে। জারিত যখন হচ্ছে তাহলে আমার কিটোন থেকে জারিত বা কিটোন বা অ্যালডিহাইড থেকে জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে। অ্যাসিড তৈরি করার সময় যেহেতু আমার এখানে একটা কার্বনিল মূলক ইউজ হয়ে যাচ্ছে, একটা কার্বন যেহেতু ইউজ হয়ে যাচ্ছে, সুতরাং আমার অ্যাসিডটা তৈরি হবে ১ কার্বন কম বিশিষ্ট। এটাই হচ্ছে আমাদের মেইন হ্যালোফর্ম বিক্রিয়া। এখানে আরো একটা বিক্রিয়া দেখানো হয়েছে পুরো সেম সিস্টেমেই। আচ্ছা, এটা কিটোনের মাধ্যমে দেখিয়েছি আমরা। তো কিটোনের ক্ষেত্রেও আমরা ওই যে অ্যাসিড তৈরি করছি প্রথমে CH3C, এই যে CH3CH2COONA, CH3CH2COO হচ্ছিল আমার, মানে এই দিক থেকে যদি ধরি, আর এখানে একটা CH3 থাকছে, এই কার্বনটা আমি এই যে CHCl3 হিসাবে বের করে দিলাম। ঠিক আছে? আর আচ্ছা, আমাদের দ্বিতীয় শর্ত যেটা, যে জারিত হয়ে এই গ্রুপটা তৈরি করতে পারে তারাও এই বিক্রিয়া দিবে। তো কি আমার এই যে প্রথমে নিয়েছি আমি ১ ডিগ্রি অ্যালকোহল, মিথানল। মিথানল জারিত হয়ে তৈরি করে আমার HCHO। এখন দেখো HCHO তে কি CH3 C ডাবল বন্ড O এই অংশটা আছে? নাই। তো এই অংশটা যখন নাই, সুতরাং মিথানল কিন্তু জারিত হয়ে আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তো ইথানল জারিত হয়ে আমার যখন ইথানল তৈরি করছে, ইথানলে কিন্তু আমার এই অংশটা আছে। তো এই অংশটা যখন ইথানলে আছে, সুতরাং ইথানল আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। বা আশা করি হ্যালোফর্ম বিক্রিয়াটা ক্লিয়ার। পরের বিক্রিয়াটাতে যাই। অ্যালডিহাইড কিটোনের আলফা হাইড্রোজেন অম্লধর্মী কেন? এটা অনেক সময় খ নাম্বারে আসে, গতেও দিতে পারে, খুবই কম আসে, খতে আসে বলতে গেলে। আচ্ছা, তো বিক্রিয়াটা আমরা দেখি। CH3C ডাবল বন্ড, আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের কি কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে তাকে আমরা বলি আলফা কার্বন, আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যেই হাইড্রোজেন গুলো যুক্ত থাকে তাদেরকে আমরা বলি আলফা হাইড্রোজেন। এই যে একটা আলফা হাইড্রোজেন, এই যে একটা আলফা হাইড্রোজেন।
দুইটা আলফা হাইড্রোজেন হলো তো। এখন যেটা হচ্ছে, এই যে কার্বন আর এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার কারণে অক্সিজেন এই বন্ডটাকে নিজের দিকে যখন টান দেয়, কার্বন তখন এই যে এইখান থেকে এই বন্ডটাকে এখানে দিয়ে নিতে চায়। যদি ও ওই বন্ডটাকে এখানে নিয়ে নেয়, তাহলে কি আমার এখানে একটা ডাবল বন্ড ফর্ম করছে না? এই ডাবল বন্ড ফর্মটা করার ফলে কি এই হাইড্রোজেনটা তো অস্তিত্ব সংকটে পড়ে গেছে, সেটা ওটাও হতে পারে, নিচেরটাও হতে পারে। আলফা হাইড্রোজেনটা যখন অস্তিত্ব সংকটে পড়ে গেছে, মানে সহজেই ওকে ছেড়ে দিতে পারছে, তখন আমার দ্রবণের কোনো একটা OH মাইনাস এসে এখান থেকে পানি বের করে দিবে, এই যে পানি বের করে দিবে। তো কোনো কিছু আমরা ব্রনস্টেড-লাউরি সূত্র অনুসারে কি জানি? কোনো কিছু যদি জলীয় দ্রবণে H+ দান করে তাকে আমরা কি বলি? অ্যাসিড বলি, অর্থাৎ অম্ল। তাহলে এখানকার আলফা হাইড্রোজেনটা অম্লধর্মী হিসেবে কাজ করছে কিনা? হ্যাঁ, করছে। আচ্ছা, আর মাঝে, মাঝে আমাদের মাঝে যে যৌগটা তৈরি হচ্ছে, যে এই আয়নটা তৈরি হচ্ছে O- সহ একটা নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে। এই আয়নটাকে বলা হয় হচ্ছে ইনোলেট আয়ন। ইনওলেট আয়ন। আচ্ছা, ঠিক আছে। পরের বিক্রিয়াটা আমাদের অ্যালডল ঘনীভবন আর ক্যানিজারো। আচ্ছা, এখানে ২ টা বিক্রিয়া আছে। কে অ্যালডল দেয়, কে ক্যানিজারো দেয়, এটা নিয়ে আমাদের খুবই কনফিউশন হয়। আশা করি আজকের এই ক্লাসটার পরে তোমাদের এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন হবে না। তো ১ম এ যে জিনিসটা আমরা বলছি অ্যালডল ঘনীভবন। আচ্ছা, অ্যালডল ঘনীভবনের কয়েকটা শর্ত আছে। ১ম এ আমরা শর্তগুলো পড়ে নেই। এটাই আমাদের অর্ধেক অংশ হয়ে যাবে। আলফা হাইড্রোজেন যুক্ত আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটনের ক্ষেত্রে শুধুমাত্র এই বিক্রিয়াটা হবে। আলফা হাইড্রোজেন থাকা লাগবে। তো আলফা হাইড্রোজেন নাই এরকম যৌগই দুনিয়াতে আছে ২ টা। একটা হচ্ছে HCHO, আরেকটা হচ্ছে বেনজালডিহাইড। কিভাবে হয় এই দুজন আলফা হাইড্রোজেন ছাড়া? দেখো, CHO হচ্ছে কার্যকরী মূলক, ওর সাথে তো কোনো আলফা কার্বনই নাই। তাহলে আলফা কার্বন যদি না থাকে তাহলে আলফা হাইড্রোজেন আসবে কোথা থেকে? গেল। দ্বিতীয় জন এ হচ্ছে আমাদের বেনজিন বলয়ের একটা কার্বনের সাথে যুক্ত আছে। সুতরাং আলফা কার্বন আছে। কিন্তু আলফা কার্বনটাতে তো একটা হাইড্রোজেন ছিলই। সেটা প্রতিস্থাপিত হয়ে আমার এই বেনজালডিহাইডের এই CH অংশটা এসেছে। CH অংশ অর্থাৎ কার্বনিল অংশটা যখন যুক্ত হচ্ছে আমার, তখন তো এখানে আর কোনো হাইড্রোজেন ফাঁকা নাই। অর্থাৎ এখানে আলফা কার্বন থাকলেও আলফা হাইড্রোজেন নাই। তো আলফা হাইড্রোজেন বিহীন যৌগ দুনিয়াতে এই দুটাই আছে, মিথানল আর বেনজালডিহাইড। তো আমরা ওটা ক্যানিজারো সময় দেখবো। এখানে আমাদের যেহেতু আলফা হাইড্রোজেন যুক্ত বলেছে, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটোন অনেক ধরনের সম্ভব। আচ্ছা, দ্বিতীয় শর্ত যেটা বলেছে লঘু ক্ষার দ্রবণ। আর তৃতীয় শর্ত বলেছে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। হ্যাঁ, আমরা তো এমনি জানি আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অ্যালডিহাইড কিটোনে ঘটে। আচ্ছা, তো স্টেপ বিক্রিয়াটা লেখার স্টেপ হিসেবে আমরা প্রথম স্টেপে বলেছি ২ টা অ্যালডিহাইড বা ২ টা কিটোন নিব, ২ টা একই জিনিস নিব। দ্বিতীয় ধাপে বলেছে একটা অ্যালডিহাইডকে ফাংশনাল গ্রুপ দেখাইয়া লিখবো এবং আরেকটা অ্যালডিহাইডকে আমরা আলফা হাইড্রোজেন দেখিয়ে লিখবো। এটার কারণটা কি? এবার আমরা বিক্রিয়াটা দেখতে যাই, তাহলেই বুঝতে পারবো। প্রথম গ্রুপে আমরা ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকরী মূলক দেখিয়ে লিখেছি, দ্বিতীয় কার্বনে একটা আলফা হাইড্রোজেন দেখিয়েছি। আচ্ছা, কেন দেখালাম, কারণটা কি এবার দেখি। এখানে আমার এই যে ডেল পজিটিভ এবং ডেল নেগেটিভ অংশ তৈরি হচ্ছে। সংযোজন বিক্রিয়া যখন বলছি তাহলে বন্ড ভাঙবে, বন্ড ভাঙলে এখানে একটা হাত তৈরি হবে, এখানে একটা হাত তৈরি হবে। এবার আমরা কি বসাবো, এখানে যেহেতু পজিটিভ ওর সাথে বসবে নেগেটিভ অংশ। হাইড্রোজেন প্লাস যদি যে এখানে বসে, তাহলে আমার এই পুরো অংশটা নেগেটিভ না, এই পুরো অংশটা নিচে বসবে। এই যে দেখো, নিচে পুরো অংশটা বসছে, হাইড্রোজেনটা গিয়ে বসেছে অক্সিজেনের সাথে। আচ্ছা, এখন এই যে যেই জিনিসটা আমার তৈরি হলো, এই জিনিসটাকে বলা হয় অ্যালডল। কেন বলা হয়? দেখো, অ্যালডিহাইডের CH অংশটা আছে আছে আর অ্যালকোহলের OH অংশটা আছে। এই কারণে এই জিনিসটাকে বলা হয় অ্যালডল। অর্থাৎ অ্যালডিহাইডের অংশও আছে, অ্যালকোহলের অংশও আছে। এই কারণে এটাকে বলা হয় অ্যালডল। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত ৩টাও আমরা দেখলাম। স্টেপ কিভাবে লিখতে হবে এভাবে দেখালাম এবং এখানে বিক্রিয়ার মাধ্যমে দেখিয়েছি। যে কোনো ধরনের অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে যদি অ্যালডল ঘনীভবন দেখাতে বলে এভাবে দেখালেই হবে। স্টেপ ২টা মাথায় রাখতে হবে, তাহলেই হবে। আচ্ছা, পরের বিক্রিয়া হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া ওটা থেকে আরো সহজ। ক্যানিজারো বিক্রিয়া কি? প্রথমেই আমরা বলে দিয়েছি আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডের ক্ষেত্রে ঘটবে। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডে যে আমরা প্রথমেই বললাম যে বেনজালডিহাইড আর ফরমালডিহাইড। আর দ্বিতীয় যেটা কিটোন দিবে না। হ্যাঁ, আমরা তো ২ টা অ্যালডিহাইড পেয়েছি। কিটোনের ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের আলফা হাইড্রোজেন থাকবেই। আচ্ছা, গাঢ় ক্ষার দ্রবণের ক্ষেত্রে, শুধুমাত্র গাঢ় ক্ষার দ্রবণের ক্ষেত্রে ক্যানিজারো বিক্রিয়া প্রযোজ্য এবং
জারণ বিজারণ বিক্রিয়া ঘটে এখানে। জারণ বিজারণ অসামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, অসামঞ্জস্যতা বিক্রিয়াটার নামটা কেন হলো এটা আমরা একটু পরে বলছি। প্রথমত এখানে দেখো, ফর্মালডিহাইডের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া দিয়েছি গাঢ় ক্ষারের উপস্থিতিতে। আগেরটাতে কিন্তু লঘু ছিল। এবারটাতে গাঢ় ক্ষার দ্রবণের সাথে যখন বিক্রিয়া দিচ্ছি, জারণ বিজারণ বলেছি। দেখো, একটার জারণ তুমি করবা, একটার তুমি বিজারণ করবা। তাহলে আমার ফর্মালডিহাইডে যদি জারণ করি ফর্মিক অ্যাসিড তৈরি হবে। আবার ফর্মালডিহাইডে যদি আমি বিজারণ করি তাহলে আমার কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে, মিথানল। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে সোডিয়াম যেহেতু আছে, অ্যাসিড থাকলে সোডিয়ামের সাথে প্রতিস্থাপিত হবে হাইড্রোজেন আয়নটা সোডিয়াম দিয়ে। তাহলে ফর্মিক অ্যাসিডের সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয় সোডিয়াম মিথানয়েট। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলা হয় কেন? অসামঞ্জস্যতা বিক্রিয়া মানে হচ্ছে যদি একই বিক্রিয়ক বিক্রিয়া করে বিজারিত এবং জারিত উভয় হয়, অর্থাৎ জারণ বিজারণ দুইটাই ঘটায়, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় অসামঞ্জস্যতা বিক্রিয়া। এখানে দেখো একই বিক্রিয়ক কিন্তু একবার বিজারিত হয়েছে, একবার জারিত হয়েছে। দেখো, একবার বিজারিত হয়েছে, একবার জারিত হয়েছে, এই কারণে এটাকে বলা হয় অসামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়াটা আমরা দেখছি বেনজালডিহাইডের সাথে আবার বেনজালডিহাইড বিক্রিয়া করে কি প্রথম কথা হচ্ছে বেনজালডিহাইড জারিত হবে। জারিত হলে কি তৈরি হচ্ছে? আমার বেনজোইক অ্যাসিড। দ্বিতীয় ধাপটাতে তোমরা ভুল করো, সেটা হচ্ছে বেনজালডিহাইড যখন বিজারিত হবে তোমরা অনেকে এখানে বসাই দিবা হচ্ছে ফেনল, কিন্তু এখানে হচ্ছে ফেনল কিন্তু তৈরি হবে না। তৈরি হবে এটা কি? বেনজাইল অ্যালকোহল। দেখো, কার্বন সংখ্যা কমা বাড়ার কথা কি কোথাও বলা আছে? বলা নাই। এখানে কয়টা ছিল? 1 2 3 4 5 6টা কার্বন প্লাস এখানে একটা 7টা কার্বন ছিল। তুমি যদি ফেনল বানাও তাহলে কিন্তু কার্বন সংখ্যা কমে যাচ্ছে, কার্বন সংখ্যা কিন্তু এখানে থাকা লাগবে। অর্থাৎ বেনজাইল অ্যালকোহল তৈরি হবে, এখানে ফেনল তৈরি হবে না, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। আর এখানে যেহেতু বেনজোইক অ্যাসিড তৈরি হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, অপসারিত মানে প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন আয়নটা প্রতিস্থাপিত হবে সোডিয়াম দ্বারা, সোডিয়াম বেনজয়েট তৈরি হবে। তো এটা ছিল আমাদের ক্যানিজারো বিক্রিয়া, আশা করি ক্লিয়ার। পরেরটাতে যাই, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গ নম্বরে আসে, প্রায় আসে। আচ্ছা, তো প্রশ্নটাতে কি আমাদের অ্যালডিহাইড কিটোন দুটাকেই শনাক্ত করতে বলেছে। শনাক্তকরণ আর পার্থক্যকরণ কিন্তু আলাদা জিনিস, বুঝতে হবে। অ্যালডিহাইড আর কিটোনকে যদি আলাদা করতে বলে তখন হচ্ছে সেটাকে বলে পৃথকীকরণ। আর যদি অ্যালডিহাইড কিটোন দুটাকেই একসাথে চিহ্নিত করতে বলে সেটাকে বলা হয় হচ্ছে শনাক্তকরণ। তো প্রথমে আসি অ্যালডিহাইড দিয়ে। অ্যালডিহাইড এখানে আমাদের শনাক্তকারী হিসেবে কে বিক্রিয়া করবে? 2,4-DNPH, যৌগটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হাইড্রাজিন। এখন এইখানে দেখো, 1 নাম্বার মূলকে যুক্ত হয়েছে, তাহলে 2 নাম্বারে একটা নাইট্রো আছে, 4 নাম্বারে একটা নাইট্রো আছে, 2,4-ডাইনাইট্রো প্রথমটুকু মিলেছে, NH2 NH2। এখানকার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে আমার এই ফিনাইল গ্রুপটা দ্বারা, একটা হাইড্রোজেন আমার প্রতিস্থাপিত হয়েছে এই ফিনাইল গ্রুপটা দ্বারা, এবং এই যে এই পুরো গ্রুপটা বসে গেছে। তাহলে কি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তাহলে যৌগটার সংকেত কি আর কখনো ভুল হবে? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন কিভাবে আসলো? আশা করি ভুল হওয়ার কথা না। আচ্ছা, দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে এই বিক্রিয়াটার সাথে এটার সাথে যখন এটা বিক্রিয়া দিব, তোমার মেইন কাজ হচ্ছে তুমি এখান থেকে পানি বের করে দিবা। এখানকার একটা H2, এখানকার একটা অক্সিজেন নিয়ে তুমি বের করে দিলা পানি। এই যে পানি বের হয়ে গেল। এখন কি তৈরি হচ্ছে? এখানে কার্বনের ডাবল বন্ড ফাঁকা, নাইট্রোজেন থেকে 2টা হাইড্রোজেন বের হয়ে গেছে মানে ওরও ডাবল বন্ড ফাঁকা। তুমি এখানে কার্বনের সাথে নাইট্রোজেনের ডাবল বন্ড করে দাও, 2টা যৌগকে একসাথে লাগাই দাও। যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমার 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। আগেটা ছিল হাইড্রাজিন, এবার তৈরি হয়েছে জোন। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে আমরা কিটোন দিয়ে দেখছি। কিটোনের ক্ষেত্রে সেম বিক্রিয়াই হবে, আমরা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি বের করে দিব। এই যে আমাদের পানি বের হয়ে গেছে, আবার জিন থেকে জোন তৈরি হচ্ছে। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বিক্রিয়া দিয়ে তৈরি করবে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোনের হলুদ বর্ণের পদক্ষেপ। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড কিটোন শনাক্তকারী বিক্রিয়া আমরা পারলাম। পরের বিক্রিয়াটাতে চলে যাই, এবার পার্থক্যকরণে চলে এসেছি। আচ্ছা, এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে টলেন বিকারক, একটা হচ্ছে ফেলিং দ্রবণ। এই 2টা দিয়ে কি শনাক্ত করা যায়? অ্যালডিহাইড শনাক্ত করা যায়, কিটোন এদের সাথে বিক্রিয়া দেয় না। কারণ কি?
প্রথমত এরা হচ্ছে মৃদু জারক। আমরা দেখেছি যে কিটোন যখন জারিত হয় তখন একটা কার্বন বের করা লাগে। কার্বন ডাই অক্সাইড হিসেবে একটা কার্বন বের হয়ে যায়। কার্বন যখন বের হয়ে যায় তার মানে আমার শক্তিশালী জারক লাগবে। তো মৃদু জারকের সাথে যখন আমরা বিক্রিয়া দিব তখন শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া দিয়ে অ্যাসিড তৈরি করতে পারবে। কিন্তু আমাদের কিটোন সেই বিক্রিয়াটা করতে পারবে না, কারণ তার তীব্র জারক দরকার, সে মৃদু জারকের সাথে বিক্রিয়া দিতে পারবে না। এখানে আমাদের টলেন বিকারক তৈরির ধাপটা দেখানো হয়েছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। টলেন বিকারকটা কি, এটা লাগবে এই যে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। তাহলে অ্যালডিহাইডের সাথে যখন আমি এই যে আমাদের ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব, প্রথমত সিলভারটা আমাদের তলায় অধক্ষেপ পড়বে। এই অধক্ষেপটা দেখতে দর্পণের মতো, অর্থাৎ চকচক করে। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে সিলভার দর্পণ। আচ্ছা, মাঝে আমার কি বলেছি, মৃদু জারক মানে কি, এখান থেকে আমার অ্যালডিহাইড ছিল, অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি করবে। অ্যাসিড তৈরি হয়েছে, সাথে আমার হচ্ছে যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়েছি, সুতরাং অ্যামোনিয়াম দ্বারা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নটা প্রতিস্থাপিত হচ্ছে। আরেকটা অ্যামোনিয়া ছিল, সেটা অ্যামোনিয়া হিসেবে বের হয়ে যাচ্ছে, আর আমাদের পানি তৈরি হচ্ছে। যেহেতু অ্যাসিডের সাথে আমরা জারণ করছি, এখান থেকে হচ্ছে আমাদের H+OH- মিলে একটা পানি তৈরি করে ফেলছে। তো এটাই ছিল আমাদের অ্যালডিহাইড কিটোন পার্থক্যকরণের টলেন বিকারক পরীক্ষা। দেখো কিটোনের ক্ষেত্রে আমাদের এই বিক্রিয়াটা ঘটে না, নো রিঅ্যাকশন। আশা করি ক্লিয়ার। তো এই যে সিলভার দর্পণ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবে। আর এখানে অ্যামোনিয়াম দ্বারা আমাদের হচ্ছে হাইড্রোজেন আয়নটা প্রতিস্থাপিত হবে, এটা দেখাতে হবে। এটা আমাদের অ্যালডল ঘনীভবনের ক্ষেত্রেও যেমন দেখিয়েছি সেভাবে দেখালেই হবে। আচ্ছা, পরের বিক্রিয়াটা সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন পৃথকীকরণের ফেহেলিং দ্রবণ পরীক্ষা। আচ্ছা, ফেহেলিং দ্রবণ পরীক্ষার ক্ষেত্রে কি লাগে, কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। কপার কিউপ্রিক হাইড্রোক্সাইড, কিউপ্রাস না কিন্তু কিউপ্রিক, অর্থাৎ Cu2+ আয়ন। আচ্ছা, কিউপ্রিক হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া দিব, প্রথমত বলেছি আমরা এটা কি জারক। তাহলে জারক যখন, তাহলে আমাদের জারিত করবে, ইথানল জারিত হয়ে আমাদের ইথানোয়িক অ্যাসিড তৈরি হলো। কিন্তু সোডিয়াম আছে, যেহেতু সোডিয়াম দ্বারা আমাদের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম ইথানয়েড তৈরি করলো। এখান পর্যন্ত ক্লিয়ার। তার সাথে তৈরি হবে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড। এই যে লাল বর্ণের কিউপ্রাস, কিউপ্রাস কেন বললাম, দেখো অক্সিজেনের যোজনে 2- তার সাথে 2টা কপার যুক্ত হলে অবশ্যই কপার প্লাস হিসেবে আছে কপার এখানে। তো কপার প্লাস আয়নটাকে বলা হয় হচ্ছে কিউপ্রাস আয়ন। তাহলে কিউপ্রাস অক্সাইড তৈরি হবে আর পানি তৈরি হবে। তাহলে কিউপ্রাস অক্সাইডে লাল বর্ণ পড়ে। তাহলে ফেহেলিং দ্রবণ আর আমাদের, যখন আমরা এই যে আমাদের টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিব, তো টলেন বিকারক আর ফেহেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দিয়ে আমরা কিভাবে বুঝবো যে অ্যালডিহাইডটা পৃথক হলো? প্রথমত এই যে এখানে সিলভার দর্পণ পড়বে আমাদের টলেন বিকারকের ক্ষেত্রে, আর ফেহেলিং দ্রবণের ক্ষেত্রে আমাদের লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড দেখা যাবে। তো এই দুইটার কারণে আমরা বুঝতে পারবো আমরা ফেহেলিং দ্রবণ আর টলেন বিকারকের বিক্রিয়ায় বিক্রিয়া পাত্রে অ্যালডিহাইডের উপস্থিতি আছে। আচ্ছা, পরের টপিকে চলে যাই এবার আমাদের অ্যামিন। আচ্ছা, অ্যালডিহাইড কিটোন রিলেটেড যে যতগুলো আমরা সিকিউতে আসার মতো টপিক ছিল, ক খতে আসার মতো টপিক ছিল, এমসিকিউতে আসার মতো টপিক ছিল, সবগুলোই আলোচনা করেছি। খুবই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ক্লাসগুলো দেখবে, এবং আশা করি তোমাদের অ্যালডিহাইড কিটোন রিলেটেড কোনো সমস্যায় থাকার কথা না সিকিউতে লেখার মতো। এখানে একটা স্লাইডে যতটুকু লেখা আছে এটাই একটা সিকিউ এর গ বা ঘ নাম্বারে লেখার জন্য যথেষ্ট। এতটুকু লিখলে টিচার তোমাকে অবশ্যই ফুল মার্কস দিবেন। আচ্ছা, চলে আসি আমরা অ্যামিন প্রস্তুতিতে। অ্যামিন থেকে বলতে গেলে বিগত কয়েক বছরে কোনো প্রশ্নই আসেনি, কিন্তু আসতে পারে। আমি হালকা করে জাস্ট তোমাদের একটা প্রাইমারি ধারণা দিয়ে দিব। তো প্রথমত অ্যামিন প্রস্তুতি, আমাদের এখানে কি দেওয়া আছে, অ্যালকাইল সায়ানাইড। সায়ানাইড থেকে হাইড্রোজেন যোগ করা মানে হচ্ছে আমাদের বিজারণ। বিজারণের মাধ্যমে আমরা কি পাচ্ছি, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড আমাদের বিজারণের সহায়ক। এর মাধ্যমে আমরা পাচ্ছি RCH2NH2, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি পারলাম। দ্বিতীয়ত বলা আছে ক্লিমেনসন বিজারণ। এটা আমরা জানি কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। আর ওখানে আমরা অ্যামাইডকে নিয়েছিলাম। আমরা আগের বার কি নিয়েছিলাম, এই জায়গায় RCO, এখানে H ছিল, সেইখান থেকে আমরা পাচ্ছিলাম হচ্ছে অ্যালকেন। কিন্তু এবার আমরা NH2 নিয়েছি। NH2 নেওয়ার ফলে আমরা পাচ্ছি কি এখানে অ্যামিন। এবার 1 ডিগ্রি অ্যামিন পেয়েছি। আচ্ছা, লাস্ট বিক্রিয়া যেটা, এটা হচ্ছে নামধারী বিক্রিয়া এবং এই কারণে এটা খ নম্বরে অনেক সময় আসে। সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। আচ্ছা, প্রথম শব্দটা যেটা হফম্যান ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন মানে তোমরা মনে রাখবা কার্বন সংখ্যা কোনো না কোনো ভাবে কমে যাবে। এবং কিভাবে কমছে দেখি। প্রথমত এই বিক্রিয়ার ক্ষেত্রে কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত করেছিলাম। যদি আমরা এখান থেকে কার্বনিল মূলকটাকে বেরই করে দেই, বের করে দিলে কিন্তু একটা কার্বন সহ বের হয়ে যাচ্ছে। তাহলে CH3NH2 পাবো। এই যে দেখো CH3NH2 পেয়েছি। একটা কার্বন যেহেতু বের হয়ে গেছে সে কারণে এটা হচ্ছে ডিগ্রেডেশন বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়াটা দেখি কি লাগছে আমার। দেখো ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছে, অর্থাৎ ক্ষার।
তো এটা ব্রোমিন হচ্ছে আমাদের জারক, তার সাথে ক্ষার নিচ্ছি। এই দুটার ফলে প্রথমত সোডিয়াম আর ব্রোমিন মিলে আমাদের সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। কার্বন ডাই অক্সাইড যেটা মানে আমাদের একটা CO বের হয়ে যাচ্ছিল, কার্বনিল মূলকটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে এই যে সোডিয়াম কার্বনেট তৈরি করছে আর পানি তৈরি করছে। এই বিক্রিয়াটা জাস্ট একটা ধাপেই দেখালেই হবে, খুবই ইজি বিক্রিয়া। কিভাবে অ্যামিন তৈরির জন্য আমাদের হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা লাগে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? প্রাইমারি অ্যামিন তৈরি হয় 1 ডিগ্রি। আচ্ছা, পরের বিক্রিয়া এবার অ্যামিনের সক্রিয়তা। আচ্ছা, এখানে কয়েকটা টপিক আছে। প্রথমত, লুইসের তত্ত্ব মতে আমরা জানি যারা আমাদের দ্রবণে ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষার। তো সেই হিসেবে অ্যামোনিয়া যে একটা ক্ষার, এটা আমরা সবাই খুবই ভালোভাবে জানি। অ্যামিনের ক্ষেত্রে কি হচ্ছে? প্রথমত, যখন 1 ডিগ্রি অ্যামিন আমরা নিচ্ছি, এখানে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমাদের একটা অ্যালকাইল গ্রুপ। সে যখন ইলেকট্রন দিচ্ছে তাহলে ওর একটা নিঃসঙ্গ ইলেকট্রন ছিল, সাথে ওকে আরো ইলেকট্রন দিয়েছে। তাহলে কি সক্রিয়তা বেড়ে গেল? ঠিক আছে। 2 ডিগ্রির ক্ষেত্রে 2 টা অ্যালকাইল গ্রুপ দিচ্ছে। তাহলে এইখানে আরো বেশি সক্রিয় হয়ে গেল। 3 ডিগ্রির ক্ষেত্রে তো সেই হিসাবে আমাকে যখন 3 টা দিচ্ছে তখন সক্রিয়তা আরো বেশি হয়ে যাওয়ার কথা না? কিন্তু সমস্যা হচ্ছে এখানেই। যখন 3 টা অ্যালকাইল গ্রুপ কিন্তু অনেক বড় একটা গ্রুপ। যখন 3 টা অ্যালকাইল গ্রুপ একটা নাইট্রোজেনকে ইলেকট্রন দেয়, তখন এই নাইট্রোজেনটা আর কোন বিক্রিয়া করতে পারে না। কারণ স্টেরিক বাধা অনেক বেশি হয়ে যায়। সেই কারণে হঠাৎ করেই 2 ডিগ্রি পর্যন্ত বাড়ার পরে 3 ডিগ্রিতে গিয়ে আমাদের সক্রিয়তাটা অনেক কমে যায়। আর লাস্টে এই অ্যানিলিনের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যানিলিনও কিন্তু অ্যামিনের মধ্যে পড়ে। এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। আচ্ছা, অ্যানিলিনের ক্ষেত্রে কি হয়? অ্যানিলিন ইলেকট্রনটা বলয়ে দেয়। বলয় কি? বলয় হচ্ছে ইলেকট্রন সঞ্চরণশীল অবস্থায় থাকে। অর্থাৎ বলয় হচ্ছে অ্যানিলিনের ইলেকট্রনটাকেও নিজের দিকে নিয়ে নেয়। যেহেতু এখানে অ্যানিলিন আমাদের দাতা গ্রুপ হিসেবে কাজ করে। তো অ্যানিলিন যখন আমাদের দাতা গ্রুপ হিসেবে কাজ করছে, সুতরাং ইলেকট্রন দিয়ে দিলে ওর তো সক্রিয়তা আরো কমে যাচ্ছে। তাহলে আমাদের সক্রিয়তার ক্রমটা যেটা হবে সেটা হচ্ছে অ্যানিলিন সবচেয়ে কম সক্রিয়, অ্যানিলিনের পরে আমাদের সক্রিয়তার ক্রমে আসবে হচ্ছে এর থেকে বেশি হচ্ছে অ্যামোনিয়া, তার থেকে বেশি হচ্ছে আমাদের ৩ ডিগ্রি, তার থেকে বেশি ১ ডিগ্রি, তার থেকে বেশি ২ ডিগ্রি। এখন ক্রমটা অনেকে এভাবে লেখেন ২, ১, ৩ অ্যামোনিয়া, অ্যানিলিন। শুনতে একটা ছন্দের মতো লাগে। ২, ১, ৩ অ্যামোনিয়া, অ্যানিলিন। তো ২, ১, ৩ কেন হলো? এরকম একটা উইয়ার্ড পিকিউলিয়ার অবস্থা কেন হলো সক্রিয়তার ক্রমটার? এটা আমরা আশা করি বুঝতে পারছি। স্টেবিলিটি যদি বলে তাহলে উল্টা হয়ে যাবে। সক্রিয়তা যদি বলে ২ ডিগ্রি সবচেয়ে সক্রিয়, তারপরে ১ ডিগ্রি, তারপর ৩ ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, তারপরে অ্যানিলিন। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা আসি অ্যামিন শনাক্তকরণ। আচ্ছা, অ্যামিন শনাক্তকরণের একটা নামধারী বিক্রিয়া আছে, সেটা হচ্ছে কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন পরীক্ষাটা দিয়ে আমাদের ২ টা জিনিস শনাক্ত করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক অ্যামিন। আর দ্বিতীয় যে জিনিসটা শনাক্ত করা যায় সেটা হচ্ছে ক্লোরোফর্ম। তো এই বিক্রিয়াটা কিভাবে ঘটে আমরা এখানে দেখি। প্রথমত প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন আমরা নিয়েছি, তার সাথে ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। নিলে যে জিনিসটা তৈরি হয় এই যে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কার্বিল অ্যামিন। আইসোসায়ানাইড, সায়ানাইড হচ্ছে CN মূলক আর আইসোসায়ানাইড হচ্ছে ANC। তো এই যে আমাদের এই আইসোসায়ানাইড তৈরি হচ্ছে এখানে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কার্বিল অ্যামিন এবং এটা খুবই উগ্র গন্ধযুক্ত। তো ২ ক্ষেত্রেই তৈরি হয়। একটা অ্যালিফ্যাটিক, একটা অ্যারোমেটিক। এই যে অ্যানিলিনে নিয়েছি সেই ক্ষেত্রেও। অ্যানিলিন কিন্তু অ্যারোমেটিক ১ ডিগ্রি অ্যামিন। আর এটা হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক ১ ডিগ্রি অ্যামিন। শুধুমাত্র ১ ডিগ্রি অ্যামিনই কার্বিল অ্যামিন পরীক্ষা দেয়। দ্বিতীয়ত এখানে আমাদের যেহেতু ক্লোরোফর্ম লাগছে, সুতরাং ক্লোরোফর্ম শনাক্তকরণেও আমাদের কার্বিল অ্যামিন পরীক্ষা ব্যবহৃত হয়। তো এই দুটার মাধ্যমে আমাদের এই যে এই উগ্র গন্ধযুক্ত আইসোসায়ানাইড তৈরি হয়, উগ্র গন্ধযুক্ত। এবং এই জিনিসটার নামই হচ্ছে কার্বিল অ্যামিন। এই উগ্র গন্ধযুক্ত যে যৌগটা তৈরি হলো এটার নামই হচ্ছে আমাদের কার্বিল অ্যামিন। তাহলে আমাদের এই কার্বিল অ্যামিন পরীক্ষাটার পরে আমরা পরবর্তী পরীক্ষা হচ্ছে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। আচ্ছা, নাইট্রিক না কিন্তু নাইট্রাস অ্যাসিড। এইখানে এই যে দেখো HONO, এই জিনিসটাকে আমরা লিখি HNO2।
এটাই আমাদের নাইট্রাস অ্যাসিড। এখন নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষার মাধ্যমে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং অ্যারোমেটিক 4 টা অ্যামিনের মধ্যেই পার্থক্য করা যায়। তো প্রথমে 1 ডিগ্রির ক্ষেত্রে কি তৈরি হবে? যখন আমরা এই যে নাইট্রাস অ্যাসিড সহ বিক্রিয়া দিব, তখন আমাদের নাইট্রোজেন গ্যাসের বুদবুদ সহ 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। বইয়ে এই ভাষাটাই দেওয়া আছে। 2 ডিগ্রির ক্ষেত্রে আমাদের তৈরি হবে নাইট্রোসোঅ্যামিন। 3 ডিগ্রির ক্ষেত্রে এবং এটা হলুদ তৈলাক্ত স্তর পড়ে। 3 ডিগ্রির ক্ষেত্রে আমাদের তৈরি হচ্ছে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। দেখো অ্যামোনিয়াম নাইট্রাইট, ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। এবং 4 ডিগ্রির ক্ষেত্রে আমাদের তৈরি হবে ফেনল প্লাস নাইট্রোজেন গ্যাস। নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষাটার মাধ্যমে আমাদের পৃথকীকরণ করা যায়। এটা দিতে পারে পরীক্ষাতে, তবে অ্যামিন থেকে তোমাদের গত 3-4 বছরে তেমন প্রশ্ন আসেনি, একটা বোর্ডে শুধু এসেছিল। আচ্ছা, এবার চলে যাই আমরা সিকিউ সলভিং ক্লাসে। আচ্ছা, প্রথমত আমাদের প্রথম টপিক যেটা এখানে কি বলা হয়েছে, এ থেকে হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, এটা আমরা বুঝতেই পারছি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হয়েছে। এ আর বি যৌগের মধ্যে পার্থক্য সূচক সমীকরণ রেখো। অ্যালকিন আর অ্যালকাইনের পার্থক্য এটা আমাদের আগের ক্লাসেই আছে, অ্যালকিন অ্যালকাইনের ক্লাসে অংশে দেখতে বুঝতে পারবে। ঘ নম্বরে বলেছে উদ্দীপকের সি এবং ডি যৌগদ্বয় হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে কিনা প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ সহ তা বিশ্লেষণ করো। এখন দেখো, বি যৌগটা হচ্ছে প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2। এটার যখন ওজনীকরণ করছি তাহলে আমার কি এই একটা অংশ থেকে একটা তৈরি হচ্ছে, একটা অংশ থেকে একটা তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে তৈরি হবে আমার CH3CHO, এখানে তৈরি হবে HCHO। ঠিক আছে, হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে কিনা প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ সহ তা বিশ্লেষণ করো। আমরা যদি হ্যালোফর্ম বিক্রিয়ার স্লাইডে যাই আরেকবার, এই যে হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের শর্তটা কি লেখা ছিল? CH3CO এই অংশটা থাকা লাগবে। তাহলে আমাদের যেই স্লাইডে ছিলাম এইখানে দেখো, এই অংশটাতে আমাদের এই অ্যালডিহাইডটাতে আমাদের CH3CO অংশটা আছে। এই অ্যালডিহাইডটাতে কি আমাদের CH3CO অংশ আছে? নাই। তাহলে এ দিবে, অর্থাৎ সি আর ডি এর মধ্যে সি দিবে, কিন্তু ডি আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। প্রয়োজনীয় সমীকরণ সহ তুমি হ্যালোফর্ম বিক্রিয়ার সমীকরণটা দেখিয়ে দিলেই হচ্ছে ঘতে। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। C3H4 তার সাথে হাইড্রোজেন যুক্ত করেছি, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট আগেরটার মতোই আবার প্রোপিন তৈরি হচ্ছে। CH3 CH ডাবল বন্ড CH2। ওজনীকরণ যদি করি তাহলে সি আর ডি মানে আবারও CH3 CHO এবং HCHO তৈরি হচ্ছে। অর্থাৎ একটা ইথানল আর একটা হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। এখন বলেছে উদ্দীপকের এ আর বি যৌগ দুটাকে মিশ্রণ থেকে কি রূপে পৃথক করা যাবে? আগেরটার মতোই প্রশ্ন, গ নাম্বার। ঘতে বলেছে উদ্দীপকের 2টা কার্বন পরমাণু বিশিষ্ট যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, কিন্তু ডি যৌগটি উক্ত বিক্রিয়া দেয় না। আচ্ছা, এখানে 2 কার্বন বিশিষ্ট যেটা, অর্থাৎ এটা বলেছে এ হচ্ছে অ্যালডল ঘনীভবন দেয়, কিন্তু এ অ্যালডল ঘনীভবন দেয় না। অ্যালডল ঘনীভবনের শর্ত কি ছিল? আলফা হাইড্রোজেন যুক্ত হওয়া লাগবে। এইখানে আমার কার্যকরী মূলক আছে, তার পাশে আমার আলফা কার্বন আছে, আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন আছে। এখানে আমার মূলক আছে, আলফা কার্বন নাই। আলফা কার্বন যখন নাই তখন আমার আলফা হাইড্রোজেন থাকার তো প্রশ্নই ওঠে না। সুতরাং আমার এই যে 2 কার্বন বিশিষ্ট যে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, 3 কার্বন মানে 1 কার্বন বিশিষ্ট যে সে তো দিবে না। তাহলে ঘ নম্বর প্রশ্ন আমরা পারবো ইনশাআল্লাহ। পরের টপিকে চলে যাই। C4H8 ওজোন বিক্রিয়া দিচ্ছে। C4H8 মানে বিউটিন। CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এটাও হতে পারে বিউটিন 1, হতে পারে বিউটিন 2, হতে পারে। যেহেতু 2টা উৎপাদ বলেছে সুতরাং আমাদের বিউটিন 1 হবে, অর্থাৎ অপ্রতিসম অ্যালকিন হবে। আচ্ছা, উদ্দীপকের Y যৌগটির পরবর্তী সমগোত্রক 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে আমাদের কি কি তৈরি হচ্ছে? একটা তৈরি হচ্ছে HCHO, দেখো ওজনীকরণ যদি করে ফেলি একবারে, আর একটাতে তৈরি হচ্ছে CH3 CH2 CHO। আচ্ছা, তো ওয়াইটা বোঝাচ্ছে এটাকে, আসলে কিভাবে বুঝলাম দেখো, বলেছে ওয়াই যৌগটির পরবর্তী সমগোত্রক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করো। এখন এটা ওয়াই না এটা ওয়াই, কিভাবে বুঝবো?
2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার সমীকরণ তোমার অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের থেকে যদি দেখতে যাই, তাহলে কোন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে? CH3CHO। এটার সাথে বিক্রিয়ায় আমাদের কি তৈরি হয়? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তো সেই 2 ডিগ্রি অ্যালকোহল তৈরির জন্য যখন আমার এটা লাগছে, তো এটা কি এর পরের সমগোত্রক না? তাহলে আমাদের মিথানেলের পরেই তো ইথানেল। সুতরাং এটা হচ্ছে আমাদের Y, এটা হচ্ছে আমাদের Z। তো গ নাম্বারটা তোমাকে বলেছে এটা থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তুমি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে বিক্রিয়া দেখালেই হচ্ছে। গ নাম্বার পারবে ইনশাআল্লাহ। ঘ নম্বরে বলেছে উদ্দীপকের X এবং Z যৌগের মধ্যে দ্রুত বিক্রিয়ায় ধরনের ভিন্নতার কারণ। X আর Z দুইটার সংযোজন বিক্রিয়ায় ভিন্নতার কারণ। আচ্ছা, X যৌগটা কি আমার? এই যে এটা বিউটিন। বিউটিনের ক্ষেত্রে কি ধরনের সংযোজন ঘটে? ইলেকট্রন বেশি ইলেকট্রোফিলিক সংযোজন ঘটে। ইলেকট্রোফিলিক সংযোজন তুমি একটা হচ্ছে ওই সংযোজন বিক্রিয়া এই হাইড্রোজেন ব্রোমাইডের সাথে তুমি আমাদের মার্কনিকভ নিয়ম অনুসারে দেখাই দিতে পারো। আচ্ছা, ঘ নম্বরে বলেছে আরেকটা যেটা জেড যৌগ, এই যে জেড যৌগ, জেড যৌগের সাথে দ্রুত বিক্রিয়া ভিন্ন হবে। এই যৌগের দ্রুত বিক্রিয়া কি ধরনের হবে? নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে একটা ইলেকট্রোফিলিক একটা নিউক্লিওফিলিক, ভিন্নতার কারণ বিশ্লেষণ করো, পারবা তো? তাহলে কি একটা তুমি ইলেকট্রোফিলিক সংযোজন দেখাবা, একটা নিউক্লিওফিলিক সংযোজন দেখাবা, শেষ। পরের প্রশ্ন। আচ্ছা, জারণ করেছে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl এর উপস্থিতিতে ক্লিমেনসন বিজারণ করছে। তাহলে প্রথমটাতেও অ্যালকেন তৈরি হয়েছে, দ্বিতীয়টাতেও অ্যালকেন তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এই দুইটা আমাদের কি মিথিলিন মূলকে পরিণত হয়েছে। মানে একটা ছিল CH3CHO আর একটা ছিল CH3COCH3। অর্থাৎ একটা অ্যালডিহাইড ছিল, একটা কিটোন ছিল। এক্স হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। আচ্ছা, এক্স যৌগ থেকে কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যাবে? আগের প্রশ্নের গ এর অনুমত একদম সেম। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় Y যৌগ অপেক্ষা X যৌগ অধিক সক্রিয়। Y যৌগ অপেক্ষা X যৌগ অধিক সক্রিয় কেন? আমরা দেখিয়েছি যে Y যৌগের ক্ষেত্রে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, ফলে তার স্টেবিলিটি বেশি। X যৌগের ক্ষেত্রে সেটা নাই, একটা অ্যালকাইল গ্রুপ আছে, ফলে তার স্টেবিলিটি কিছুটা কম, তাই তার সক্রিয়তা কিছুটা বেশি। ঠিক আছে। পরের প্রশ্ন, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে জারণ করেছি, এ তৈরি হচ্ছে মানে আমার 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হবে অ্যালডিহাইড। এখান থেকে তৈরি হবে অ্যালডিহাইড, এখান থেকে তৈরি হবে কিটোন 2 ডিগ্রি থেকে। অ্যালডিহাইড কিটোন হলো। গতে বলেছে উদ্দীপকের বিক্রিয়ক দ্বয়ের মধ্যে কিভাবে পার্থক্য করবে? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কিভাবে তুমি পার্থক্য করবে? না, অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্য বলেনি, বিক্রিয়ক দ্বয়ের মধ্যে পার্থক্য বলেছে। বিক্রিয়ক কারা? 1 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহল, এদের মধ্যে পার্থক্য কিভাবে করে? লুকাস বিকারকের সাহায্যে। যদি উৎপাদ দ্বয়ের মধ্যে বলতো তাহলে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করতা। কিভাবে পার্থক্য করতা? টলেন বিকারক আর ফেহেলিং দ্রবণ দিয়ে। আচ্ছা, ঘতে বলেছে এ আর বি যৌগের মধ্যে একটা টলেন বিকারককে বিজারিত করতে পারলেও অন্যটা পারে না। এই যে দেখো, বলতে বলতেই টলেন বিকারকের বিক্রিয়াই দিয়ে দিয়েছে। তাহলে টলেন বিকারকের সাথে কে বিক্রিয়া দিবে? আমাদের অ্যালডিহাইড দিবে, কিন্তু কিটোন দিবে না। একটা বিক্রিয়া দেখাবো আর একটাতে লিখে দিবা নো রিঅ্যাকশন। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিলে আমাদের অ্যালকোহলিক দিলে অল দিলে ইন হয়, ওজনীকরণ করে সামথিং একটা তৈরি হচ্ছে, দুইটা। আচ্ছা, এক্স এর গাঠনিক সংকেত লেখো। এখানে বলেছে যে C4H9Br। আচ্ছা, C4H9Br যদি আমি নরমালি লিখি 1 2 3 4। এখন ব্রোমিনটা কোন কার্বনে আছে এটা তো বোঝা যাচ্ছে না। 2 নম্বরে নিচ্ছি, কারণ কি? এখানে দেখো 2Br তৈরি হয়েছে, দুইটা বি তৈরি হয়েছে, মানে এই পাশ থেকে এই পাশ থেকে সমান বিভাজন হচ্ছে। সমান বিভাজনের জন্য অবশ্যই কার্বনের ডাবল বন্ডটা মাঝে ছিল, সুতরাং ব্রোমিনটা আমার মাঝের দিকেই আছে। তাহলে আমি 2 নাম্বার কার্বনে বসাচ্ছি ব্রোমিন, হাইড্রোজেন বসাই দিই বাকি হাতগুলোতে, হাইড্রোজেন 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 CH3CH3। আচ্ছা, তো দেখো 2B তৈরি হয়েছে, অর্থাৎ এখানে সমান বিভাজন হচ্ছে আমাদের, যেহেতু প্রতিসম ওজনীকরণের ফলে সমান হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়টাতে একইও আছে, অর্থাৎ অল, অর্থাৎ এখান থেকে আমার অ্যালকোহল তৈরি। এখন গতে বলেছে উদ্দীপক অনুসারে এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করো। এক্স যৌগ, এটা হচ্ছে আমাদের এক্স যৌগ। এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করতে বলেছে, যে এখান থেকে দেখাবো। প্রথমত দুইটা একই জিনিস তৈরি হয়েছে বলবা, সুতরাং আমার লাগবে কি? প্রতিসম অ্যালকিন হচ্ছে এ, প্রতিসম অ্যালকিন অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এক্স থেকে তৈরি হয়েছে, অর্থাৎ অপসারণ বিক্রিয়া ঘটছে। আমরা অপসারণ বিক্রিয়া দেখেছি, সেই অনুযায়ী সাইজের নীতি অনুযায়ী তুমি দেখাই দিবা। এখানে হচ্ছে আমার এক্স যৌগটা ছিল এটা, এই যে, ঠিক আছে।
ঘতে বলেছে উদ্দীপকের বি আর জেড এর মধ্যে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা একই হবে কিনা। আচ্ছা, এখানে প্রথমত আমার যদি অ্যালকোহলটা তৈরি হয়, কি তৈরি হচ্ছিল? CH3 CH2 CHOH CH3 এটা ছিল, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমাদের যদি হচ্ছে পটাশিয়াম ক্রোমাইড, আচ্ছা এটা দিলে আমাদের এখানে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা জানি আমাদের জারণ করলে কিটোন তৈরি হবে। কিটোন টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ দেয় না। সুতরাং এই বিক্রিয়াটার ক্ষেত্রে কিটোন তৈরি হচ্ছে আমাদের। এখন 2B আর Z বলেছে B আর Z যৌগের কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় সক্রিয়তা একই হবে কিনা। এটা আমাদের C ডাবল বন্ড মানে CH3CHO হচ্ছে, অর্থাৎ ইথানল। আর এখানে আমাদের কি কিটোন। কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে কার সক্রিয়তা কম, কার সক্রিয়তা বেশি? আমাদের কিটোনের সক্রিয়তা কম কারণ ওর স্টেবিলিটি বেশি, এবং অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি কারণ তার স্টেবিলিটি কিছুটা কম। এখানে অ্যালকাইল গ্রুপের কারণটা দেখিয়ে দিবা তুমি, এই যে এই চিত্রটাই ডিরেক্ট দিবা এখানে। এই যে এখানে কে বেশি সক্রিয়, কে কম সক্রিয়, ডিরেক্ট এই দুটা চিত্র দিলে টিচার তোমাকে যথেষ্ট ভালোভাবে খাতাটা জাজ করবেন, কারণ তুমি এখানে একদম ক্লিয়ার একটা চিত্র দিয়েছো। যত বেশি চিত্র দিতে পারবো টিচাররা তত বেশি খুশি হন। তাহলে ঘ নাম্বার দুটাই আমরা পারলাম। এবার চলে যাই পরের সৃজনশীলে, আমাদের এটা আজকের শেষ সৃজনশীল। এখানে দেখো খতে এসেছে 1 ডিগ্রি অ্যামিন আর 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে কোনটা অধিক ক্ষারধর্মী। তাহলে 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে কে বেশি সক্রিয়? 2 ডিগ্রি বেশি সক্রিয়। কারণ কি? তুমি একদম গাঠনিক স্ট্রাকচার সহ 2টা চিত্র দিয়ে দিলে বেশি ব্যাখ্যা লেখাই লাগবে না। আচ্ছা, গতে বলেছে উদ্দীপকের পি যৌগ প্রস্তুতির বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। পি যৌগটা কি? দেখো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে P+ সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, অর্থাৎ এখানে আমাদের SN1 বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে বলেছে। SN1 এর কৌশল আমরা আগের ক্লাসে দেখে এসেছি। লাস্ট প্রশ্ন আমাদের যেটা আজকের ঘ নাম্বার, সেটা হচ্ছে এ আর বি যৌগদ্বয়ের মধ্যে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে মানে আমার আগে জানা লাগবে তার মধ্যে এই যে CH3 C ডাবল বন্ড O এই অংশটা আছে কিনা। কিভাবে জানবো? প্রথমত এখান থেকে আমি তৈরি করে ফেলি আমাদের উৎপাদ এ আর বি কি কি হচ্ছে সেটা আগে দেখি। CH3 C ডাবল বন্ড O CH3 এটা একটা, আর আরেকটাতে হচ্ছে CH3 CH2 CHO। আচ্ছা, এ আর বি যৌগের মধ্যে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে? তো আমাদের এই দুইটা তৈরি হয়েছে, হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত আমরা দেখে আসি। এই যে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে? কিটোমিথাইল অ্যাসিটো বা মিথাইল কার্বনিল এই অংশটা থাকা লাগবে। এখানে দেখো এ আর বি, এই যে এ আর বি দ্রুত যৌগ তৈরি করছি CH3 CH2 CHO। এখানে একটা আমাদের অ্যালডিহাইড, এখানে আমাদের কিটোন। এ আর বি যৌগের মধ্যে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? এখন দেখো এটাতেও আমার CH3 CHO, এই যে CH3 CH2 CHO আছে, অর্থাৎ CH3 CHO নাই, কিন্তু CO নাই। এই অংশটা থাকা লাগবে আমি বলেছি। এখানে কিন্তু CH3 CH2 তারপরে আছে এটা। আমার কিন্তু এখানে মিথাইল কার্বনিল লাগবে, এখানে কিন্তু ইথাইল কার্বনিল আছে। ইথাইল কার্বনিল থাকলে কিন্তু হবে না। এটার ক্ষেত্রে আমাদের মিথাইল কার্বনিল আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কিটোনটা দিবে হ্যালোফর্ম বিক্রিয়া, কিন্তু অ্যালডিহাইডটা দিবে না। কারণ কি? ইথাইল কার্বনিল আছে, মিথাইল কার্বনিল কিন্তু নাই। আমাদের মিথাইল কার্বনিল থাকলে শুধুমাত্র হ্যালোফর্ম বিক্রিয়াটা দিত, কিন্তু যেহেতু মিথাইল কার্বনিল নাই, ইথাইল কার্বনিল আছে, সুতরাং আমাদের এই বিক্রিয়াটা অ্যালডিহাইড অংশটা দিবে না, কিন্তু আমাদের কিটোনটা এই হ্যালোফর্ম বিক্রিয়াটা দিবে। তো এটাই ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন। আশা করি তোমাদের এই বিষয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, অথবা পেজে মেসেজ দিতে পারো তোমাদের সমস্যা সম্পর্কে। ইনশাল্লাহ চেষ্টা করা হবে যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়ার। এবং এটার মাধ্যমে আমাদের আজকে জৈব যৌগের ক্লাস শেষ হচ্ছে। 4টা ক্লাস দেওয়া হয়েছে HSC রিলেটেড। তোমরা প্রতিটা ক্লাস চেষ্টা করবা ধীরে ধীরে বুঝে বুঝে করার, যেন তোমাদের কনসেপ্টে কোনো ধরনের কনফিউশন না থাকে। এবং এই 4টা ক্লাসে যতখানি কনসেপ্ট দেওয়া হয়েছে এটুকু তোমাদের জন্য মোর দ্যান এনাফ আমি মনে করি। এইচএসসি পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য তোমাদের আরো অনেক ভাস্ট কনসেপ্ট লাগবে, কিন্তু এখন যেহেতু এইচএসসি নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং তোমাদের এইটুকু ধরলেই যথেষ্ট। আজকের ক্লাস থেকে আমরা যে সিকিউ গুলো দেখেছি, আশা করি সেখানেও তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন নাই।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।